গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। এবং আজকে আমরা আরআরবি এনটিপিসির ক্লাস নাম্বার 9 করছি। অলরেডি 8টা পার্ট চ্যানেলে আপলোড আছে, যারা দেখোনি ক্লাসটা দেখে নেবে এবং যারা ফার্স্ট দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোয়েশ্চেন আজকে কি আছে দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ইন হোয়াট ফর্ম অফ এনার্জি ডিরাইভ ফ্রম দ্য ফুড দ্যাট উই এট ইন স্টোর ইন আওয়ার বডি? আমরা যে খাবার খাই তা থেকে প্রাপ্ত শক্তি আমাদের শরীরে কি আকারে সঞ্চিত হয়? গ্লুকোজ, গ্লাইকোজেন, মল্টোজ নাকি স্টার্চ? আমরা যে খাবার খাই সেটা হতে পারে ফ্যাট, হতে পারে কার্বোহাইড্রেট, হতে পারে প্রোটিন। সেই খাবারটা আমাদের শরীরে কি রূপে সঞ্চিত থাকে? গ্লুকোজ রূপে, গ্লাইকোজেন রূপে, মল্টোজ রূপে নাকি স্টার্চ রূপে? অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, গ্লুকোজ রূপে সঞ্চিত থাকে। এবং যে প্রসেসে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট হয় সেই প্রসেসটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। এটা আমরা আগের দিনে সায়েন্স ক্লাসে পড়েছি। আমরা যে খাবারটা খাই সেই খাবারটা যদি গ্লুকোজ হয় তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট হয় এবং সেই কনভার্সনে হেল্প করে কোন হরমোন? ইনসুলিন হরমোন, যেটা প্যানক্রিয়াসের বিটা সেল থেকে রিলিজ হয় এবং এটা স্টিমুলেট করে গ্লুকোজ আপটেক ফ্রম দ্য ব্লাড। গ্লুকোজ আপটেক ফ্রম দ্য ব্লাডকে স্টিমুলেট করে এবং টিস্যু সেলকে টার্গেট করে দিয়ে ব্লাড সুগার লেভেলকে লো করে। এবং উল্টো দিকে গ্লাইকোজেন থেকে যখন গ্লুকোজে কনভার্ট হয় সেই প্রসেসটাকে আমরা বলছি গ্লুকোজেনেসিস। এবং সেই প্রসেসটাকে স্টিমুলেট করে গ্লুকাগন, যেটা প্যানক্রিয়াসের আলফা সেল থেকে রিলিজ হয় এবং এই গ্লুকাগন হচ্ছে হাই ব্লাড সুগারকে ইনডিউস করে, প্রমোট ইনসুলিন রিলিজ। এবং হাই ব্লাড সুগার কি করে? ইনসুলিন রিলিজকে প্রমোট করে, সেটা আবার ইনসুলিন রিলিজ করে দিয়ে ব্লাড সুগার লেভেল কমিয়ে দেয়। এই যে প্রসেসটা, এই যে ফিডব্যাক প্রসেসটা, যেটাকে আমরা বলি নেগেটিভ ফিডব্যাক প্রসেস, যেখানে হাই ব্লাড সুগার লেভেল সরি হ্যাঁ হাই ব্লাড সুগার লেভেল ইন প্যানক্রিয়াসকে ইন্ডিকেট করছে গ্লুকাগন কম প্রডিউস করতে এবং ইনসুলিনকে বেশি প্রডিউস করতে। ইনসুলিনের জন্য পজিটিভ ফিডব্যাক দিচ্ছে এবং গ্লুকাগনের জন্য নেগেটিভ ফিডব্যাক প্রসেস দিচ্ছে। ঠিক আছে, এবং এই দুটো প্রসেস আমরা আলোচনা করেছিলাম। যদি প্রোটিন থেকে হয় তাহলে নিউ গ্লুকোজেনেসিস বা এরকম প্রসেস আমরা দেখেছি। প্রোটিন থেকে গ্লুকোজে কনভার্ট হবে, দেন গ্লুকোজ থেকে আবার গ্লাইকোজেনে কনভার্ট হবে। কোথায় স্টোর থাকে? লিভারে স্টোর থাকে। এই যে প্রসেসটা, এই প্রসেসটা লিভারের মধ্যে ঘটে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট কোয়ালিটি কোল? নিচের কোনটি সর্বোচ্চ মানের কয়লা? পিট, বিটুমিনাস, লিগনাইট নাকি অ্যান্থ্রাসাইট? কোনটা সর্বোচ্চ মানের কয়লা? অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, অ্যান্থ্রাসাইড। অ্যান্থ্রাসাইড হচ্ছে সর্বোচ্চ মানের কয়লা। আমার মনে হচ্ছে এই কোয়েশ্চেনটা আমরা আগেও করেছি। এবং এখানে আমরা কোলের যে কোয়ালিটি, কার্বনের যে কয়লার যে কোয়ালিটি, সেটা ডিটারমাইন করা হয় দুটো ফ্যাক্টরে। একটা হচ্ছে অ্যামাউন্ট অফ কার্বন এবং একটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট কোনটাতে আছে। যত অ্যামাউন্ট অফ কার্বন বাড়বে তত কোলটা আরো বেশি কোয়ালিটি হাই হবে, আর যত ময়েশ্চার কন্টেন্ট বাড়বে তত কোলের কোয়ালিটি ডিক্রিজ করবে। পিট হচ্ছে সব থেকে লোয়েস্ট কয়লা, সেটার উপর যখন হিট এন্ড প্রেশার যাচ্ছে সেটা লিগনাইট ব্রাউন কোল, তারপর বিটুমিনাস সফট কোল, তারপরে হচ্ছে অ্যান্থ্রাসাইড হার্ড কোল। আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি বিটুমিনাস জাতীয় কয়লা পাওয়া যায় এবং লিগনাইটের খনি আছে তামিলনাড়ুর নেভেলিতে। Lignite, low heat content, low sulfur content, limited supplies in the most areas, extensively used as a fuel because এটার high heat content রয়েছে এবং large supplies normally has a high sulfur content। তাহলে high sulfur content ও কিন্তু বিটুমিনাসে রয়েছে। Highly describable fuel because it has a high heat content, সব থেকে বেশি high heat content রয়েছে অ্যান্থ্রাসাইডে এবং এটা লিমিটেড সাপ্লাই রয়েছে, যার জন্য এর ইউজেসটা কম। সব থেকে বেশি ইউজ হয় বিটুমিনাস কোল। এবং পিট হচ্ছে partially decayed plant matter in swamps and blocks, low heat content, সব থেকে লো হিট কন্টেন্ট রয়েছে পিট কয়লার মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, which of the following is a rabi crop only? নিচের কোনটা কেবলমাত্র রবি ফসল? Maize and peas, paddy and cotton, wheat and jowar, barley and gram। কোনটা হচ্ছে, কোন দুটো হচ্ছে শুধুমাত্র রবি ক্রপ?
শুধুমাত্র রবি রবি ক্রপ হচ্ছে এখানে অপশন ডি, বার্লি এবং গ্রাম, এই দুটো হচ্ছে রবি ক্রপ। আমাদের যে সিজনাল ক্রপগুলো আছে সেগুলোকে যদি আমরা ডিভাইড করি, সিজনাল ক্রপগুলোকে, তাহলে আমরা তিনটে পার্টে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে রবি ক্রপ, একটা হচ্ছে খারিফ ক্রপ, একটা হচ্ছে জেইদ ক্রপ। রবি ক্রপ কখন বোনা হয়? অক্টোবর থেকে ডিসেম্বর মাসে হারভেস্ট করা হয় এবং এপ্রিল থেকে জুন মাসে সেগুলোকে কেটে ফেলা হয়। আর খারিফ হচ্ছে জুন থেকে জুলাইয়ে হারভেস্ট করা হয়, ঠিক রবি ক্রপের পরেই খারিফ ক্রপ চাষ করা হয় এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে সেটাকে কেটে ফেলা হয়। তারপরে জেইদ ফসল, যেটা হচ্ছে এই খরিফ আর রবি এর মাঝামাঝি, মানে এই জেইদ ফসল কখন বোনা হচ্ছে? মার্চ থেকে জুলাইয়ের মধ্যে বোনা হচ্ছে এবং সেটাকে মানে বিটুইন রবি এন্ড খরিফের মাঝখানে চাষ করা হচ্ছে এবং এই মার্চ থেকে জুলাইয়ের মধ্যে সেটাকে চাষ করা হচ্ছে এবং কেটেও ফেলা হচ্ছে। 3 মান্থস বা সিজনাল যে সমস্ত ফ্রুটস গুলো রয়েছে সেগুলো এই জাইদ ফসলের মধ্যে পড়ছে, যেমন ভেজিটেবল বা বিভিন্ন ওয়াটারমেলন বা শশা যেগুলো চাষ করা হয় সেগুলো হচ্ছে তোমার জেইদ ফলের আন্ডারে পড়ছে। রবির যদি এক্সাম্পল দেখো তাহলে হুইট, বার্লি, পিস, গ্রাম, মাস্টার্ড এগুলো হচ্ছে রবি ক্রপ। ম্যাক্সিমাম চাষ করা হয় পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ। খারিফ ফসল যেটা মেন হচ্ছে তোমার রাইস, মেজ, জোয়ার, কটন, গ্রাউন্ডনাট, সোয়াবিন এগুলো সব হচ্ছে খরিফ ফসল, যেটা আসাম, ওয়েস্ট বেঙ্গল, কোস্টাল রিজিয়ন অফ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এই সমস্ত জায়গাতে চাষ করা হয় এবং মোস্টলি নর্দার্ন অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন স্টেটে চাষ করা হচ্ছে জেইদ ফসল। ঠিক আছে, তিনটে ক্রপিং সিজন আমরা, মেজর তিনটে ক্রপিং সিজন আমরা ইন্ডিয়াতে দেখতে পাই, একটা হচ্ছে রবি, একটা খরিফ, একটা হচ্ছে জেইদ ফসল। আমরা পড়েছিলাম কটন, কটন কাল্টিভেশনের জন্য কতদিন ফ্রস্ট ফ্রি ডেজ চাই, কতগুলো ফ্রস্ট ফ্রি ডেজ চাই কটন কাল্টিভেশনের জন্য, এটা তোমাদের জন্য কোয়েশ্চেন রইলো, অ্যান্সার দেবে কমেন্ট বক্সে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং ডাইনাস্টিজ এস্টাবলিশ দ্য কিংডম বিজয়নগর? এটা বাংলা করা হয়নি, আই হোপ তোমরা সবাই বাংলাটা বুঝতে পারছো, যে কোন ডাইনাস্টি বিজয়নগর এম্পায়ার এস্টাবলিশ করেছিল? সাঙ্গাম ডাইনাস্টি, তুলুক ডাইনাস্টি, সোমা ডাইনাস্টি নাকি নাগামা ডাইনাস্টি? বিজয়নগর এম্পায়ার যদি আমরা দেখি, বিজয়নগর এম্পায়ার কোথায় ছিল? সাউথ ইন্ডিয়াতে ছিল, অন দ্য রিভার, তোমার যে তুঙ্গভদ্রের যে রিভারটা রয়েছে, তুঙ্গভদ্রা রিভারের ব্যাংকে বিজয়নগর সিটি বা বিজয়নগর কিংডমটা অবস্থিত ছিল এবং সেটার যদি ফাউন্ডিং ডাইনেস্টি বলা হয় বা কোন কোন বংশ বা কোন হ্যাঁ কোন বংশ এই বিজয়নগর এম্পায়ারটাকে ফাউন্ড করেছিল, তাহলে সেটা হচ্ছে সাঙ্গাম ডাইনেস্টি। এখানে চারটে ডাইনেস্টির আমরা রুল দেখবো, একটা হচ্ছে সাঙ্গাম ডাইনেস্টি, তারপরে হচ্ছে সুলভ ডাইনেস্টি, তারপর তুলুক, তারপর হচ্ছে আরাইভিরু। এই যে নদীটা, এখান দিয়ে একটা নদী গেছে যেটা হচ্ছে তুঙ্গভদ্রা, কৃষ্ণার ট্রিবিউটারি হচ্ছে তুঙ্গভদ্রা নদী এবং সেই নদীর নিচের অংশটাতে, মানে সাউদার্ন পার্ট অফ দ্য তুঙ্গভদ্রা রিভার, সেখানে বিজয়নগর এম্পায়ার ছিল। এই বিজয়নগর এখান দিয়ে গেছে কৃষ্ণা রিভার, এই কৃষ্ণা রিভারের নিচের দিকে ছিল বিজয়নগর এবং এর ওপরের সাইডে আর একটা কিংডম আমরা দেখতে পাবো এই বিজয়নগর এম্পায়ারের কন্টেম্পোরারি, যেটা হচ্ছে বাহমনি কিংডম। এটা হচ্ছে বাহমনি কিংডম, তাই তো? এবং বিজয়নগরের চারটে এখানে ডাইনেস্টি রুল করেছে, চারটে ডাইনেস্টি রুল করেছে। এক নম্বর হচ্ছে সঙ্গম, তারপরটা হচ্ছে সালুব, তারপরটা হচ্ছে তুলুভ, তারপরটা হচ্ছে আরাইভিরু। একটুখানি যদি টাইম লাইনটা খেয়াল করো, তাহলে সঙ্গম ডাইনেস্টি রুল করছে 1336 থেকে 1336 থেকে 1485 পর্যন্ত। গোটা বিজয়নগর এম্পায়ার যদি আমরা দেখি তাহলে সেটা 1336 থেকে শুরু হয়ে 1565 পর্যন্ত রুল, মানে এই এম্পায়ারটা রয়েছে। সুলুভ ডাইনেস্টি তারপরে 1485 থেকে শুরু করে তোমার অ্যারাউন্ড 1505 পর্যন্ত। তুলুক ডাইনেস্টি হচ্ছে 1505 থেকে 1570 অ্যান্ড আরাইভিরু হচ্ছে তোমার 1570 থেকে
1650, কারণ শেষের দিকে এই ডাইনেস্টিটা ডিসইন্টিগ্রেট করে একটা ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল, তার জন্য আমরা এটার যে মেন যে টাইম পিরিয়ড সেটার মধ্যে এই শেষের কিছু বছর বাদই দিয়ে দিলাম, ঠিক আছে। তাই জন্য আমরা এই আরাইভিরু ডাইনেস্টির আগে এখানে আমরা একটা যুদ্ধ দেখবো, যেটা হচ্ছে বাহুমনি কিংডমের সমস্ত ফোর্স গুলোর সাথে বিজয়নগরের যে সেই তৎকালীন যিনি শাসক ছিলেন তার সাথে যুদ্ধ হবে, এবং সেই যুদ্ধের পরে বিজয়নগর এম্পায়ারটা একদম ছোট্ট একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে যাবে, সেটা হচ্ছে আরাইভিরু ডাইনেস্টি সেখানে রুল করবে কিছু বছর। তখন এত বড় এক্সপ্যান্ড কিন্তু বিজয়নগর এম্পায়ারে থাকবে না। বিজয়নগর এম্পায়ারের যদি ফাউন্ডার বলা হয়, তাহলে সেই ফাউন্ডার সাঙ্গাম ডাইনেস্টির যিনি ছিলেন ফাউন্ডার, তার নাম হচ্ছে, দুজন ছিলেন, একজন হচ্ছে হরিহর আর একজন হচ্ছে বুক্কো। হরিহর অ্যান্ড বুক্কা, ঠিক আছে। সাউথ অফ বাহমানি কিংডমে অবস্থিত। বাহমানি কিংডম এখানটাতে, সাউথ অফ বাহমানি কিংডম। বিজয়নগর কথাটার অর্থ কি? বিজয়নগর সিটিটাকে এস্টাবলিশ করেন, প্রথম কথা বিজয়নগর সিটি এস্টাবলিশ করেন হরিহর অ্যান্ড বুক্কো, এবং এখানে বিজয়নগর কথাটির অর্থ হচ্ছে সিটি অফ ভিক্টরি, ঠিক আছে, সিটি অফ ভিক্টরি। এটাও কোয়েশ্চেন আসে। আচ্ছা, এই যে বিজয়নগর এম্পায়ারের যারা শাসক ছিল তারা কিন্তু নিজেদেরকে হিন্দু সুলতান বলে দাবি করতেন, ঠিক আছে, তারা হিন্দু সুলতান বলে দাবি করতেন। এবং এখানে তাদের যে কন্টেম্পোরারি বাহুমনি রুলার, এবং এখানে উড়িষ্যার এই যে উৎকল প্রদেশের কিছু রুলার ছিল সে তখনকার কন্টেম্পোরারি, তারা এই বিজয়নগর এম্পায়ারের লোকজনদেরকে বলতো নরপতি, ঠিক আছে। বিজয়নগর এম্পায়ারের লোকজনদেরকে বলা হতো নরপতি, নরপতি। এবং এই উড়িষ্যার যে কন্টেম্পোরারি রুলার ছিল তাদেরকে বলা হতো গজপতি। হাতির ব্যবহার তারা অনেক ভালো করতো। এবং বাহমনি যে এম্পায়ার ছিল, এই বাহমনি এম্পায়ারের রুলারদের বলা হতো অশ্বপতি, ঠিক আছে। কারণ এই বাহমনিরা ঘোড়া ট্রেড করতো, তুর্কিদের সাথে ঘোড়া ট্রেড করতো বাহমনি এম্পায়ারের লোকজন, এবং তাদের কাছে মানে তাদের সেনা দলে অনেক ক্যাভেলারি ফোর্স ছিল যারা তোমার অশ্বরাহী ছিল, যারা হচ্ছে তোমার খুব ফেমাস ছিল তাদের ফাইট বা তাদের যুদ্ধ পদ্ধতির জন্য, তো তাদেরকে বলা হতো অশ্বপতি। বাহুমনি কিংডমের যে এখানে পোর্ট ছিল, এই পোর্ট গুলো দিয়ে কিন্তু তারা তুর্কিদের সাথে তোমার ট্রেড করতো। ওকে, তাহলে এখানে আমরা 4টে ডাইনেস্টি পড়লাম। আর কি কি মনে রাখতে হবে? অ্যাকচুয়ালি এই বিজয়নগর এম্পায়ার থেকে অনেক কিছুই মনে রাখতে হবে। যেমন এখানে কে কে কোন কোন ট্রাভেলার কার কার সময়ে এসেছিল, আমরা যদি একটুখানি, আচ্ছা এখানে আমি তোমাদেরকে বলি, আমার একটা হ্যান্ড রিটেন একটা নোটস আছে, আমি সেই নোটটা এখানে অ্যাড করেছি, আমি সেটা দেখে তোমাদেরকে পড়াবার চেষ্টা করছি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কেউ ডিটেলসে লিখে নিও পরে, কিন্তু আমি সেই নোটটা দেখেই তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি একটু। এখানে দেখো বিজয়নগর এম্পায়ারের আমি টাইম লাইনটা ফার্স্টে লিখেছি, সেটা কোথায় অবস্থিত না সাউথ, এটা আমি জুম করি, সাউথ অফ বাহুমনি কিংডমে অবস্থিত। এই যে এটা হচ্ছে কৃষ্ণা রিভার, এই নিচের সাইডটা হচ্ছে বিজয়নগর এম্পায়ার, উপরেরটা হচ্ছে বাহুমনি এম্পায়ার। দে আর নোন অ্যাজ হিন্দু সুলতান, তারা হিন্দু সুলতান নামে নিজেদের পরিচিতি দিতেন, পরিচয় করাতেন, এবং তাদেরকে তাদের যে কন্টেম্পোরারি রুলার ছিল তারা নরপতি বলে অভিহিত করেছেন। এবং অশ্বপতি হচ্ছে বাহুমনি, এবং উড়িষ্যার যে উৎকল প্রদেশের এই পার্টটাতে উৎকল প্রদেশের যারা কন্টেম্পোরারি রয়েছিলেন তাদের নাম হচ্ছে গজপতি। বিজয়নগর শব্দের মানে হচ্ছে সিটি অফ ভিক্টরি, অ্যান্ড এর ক্যাপিটাল ছিল হাম্পি, যেই হাম্পিটা হচ্ছে তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত, যেটা হচ্ছে তুঙ্গভদ্রা হচ্ছে ট্রিবিউটারি অফ কৃষ্ণা। এবং এই যে নামটা, সেই নামটা ডিরাইভ করা হয়েছে, একটা লোকাল গডেস ছিল পম্পা দেবী, পম্পা দেবীর নাম অনুসারে এই সিটিটার নাম করা হয়েছে হাম্পি। ওকে, ফাউন্ডার হচ্ছে হরিহর এবং বুক্কো। কোর্ট ল্যাঙ্গুয়েজ কি ছিল? তামিল, তেলুগু এবং সংস্কৃত ছিল এখানকার কোর্ট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, কলিন ম্যাকেনজি এই হাম্পি শহরটার এক্সকাভেশন করেছিলেন ইন দ্য ইয়ার অফ 1800। ইম্পর্টেন্ট এই কটা ইনফরমেশন আমরা পড়ে নিলাম। 4টে ডাইনেস্টি আছে, এখানে 4টে ডাইনেস্টি লেখা রয়েছে। সাঙ্গম ডাইনেস্টির ফার্স্ট যে ফাউন্ডার ছিল সেটা হচ্ছে হরিহর এবং বুক্কো। ফাউন্ডার অফ সাঙ্গম ডাইনেস্টি, ফিউডাটারিজ অফ কাকাতিয়া, কাকাতিয়াদের সামন্ত ছিল। এই হরিহর এবং বুক্কো হচ্ছে কাকাতিয়াদের সামন্ত ছিল, যারা পরবর্তীকালে গিয়ে বিজয়নগর এম্পায়ারটা ফাউন্ড করছে। কাকাতিয়ারা এই জায়গাটাতে, যেখানটাতে আমরা দেখছি বিজয়নগর বাহুমনি রয়েছে, এই জায়গাটাতেই কিন্তু কাকাতিয়ারা রুল করতো।
এবং হরিহর এবং বুক্কো কন্টেম্পোরারি ছিল। এমবিটি হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের টাইমে ট্রাভেলার এসেছিলেন ইবন বতুতা। তিনি কিন্তু এই হরিহর এবং বুক্কোর সভাতেও ভিজিট করেছিলেন। এবং ইবন বতুতার লেখা বইয়ের নাম হচ্ছে কিতাব উল রাহেলা। সেকেন্ড রুলার কে? সেকেন্ড রুলার হচ্ছে দেবরাই দা ফার্স্ট। দেবরাই দা ফার্স্টের টাইমে আমি একটা ইনফরমেশন মনে রাখবো যে নিকোলো দা কোন্টি ট্রাভেলার এসেছিলেন ইতালি থেকে। দেবরাই দা সেকেন্ড, তার টাইমে কি ট্রাভেলার এসেছিলেন? আব্দুল রাজ্জাক। আরো ইনফরমেশন আছে কিন্তু যেটুকু একদম তোমাকে মনে রাখতেই হবে সেটাই এখানে লেখা রয়েছে, আব্দুল রাজ্জাক। এরপরে আমরা দেখবো সুলুভ ডাইনেস্টি। সুলুভ ডাইনেস্টির একটা নামই মনে রাখবে, সুলুভ নারসিমা, তিনি হচ্ছে সুলুভ ডাইনেস্টি ফাউন্ড করেছিলেন। তারপর হচ্ছে তুলুভ ডাইনেস্টি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, একদম সাঙ্গাম ডাইনেস্টির পরে তুলুভ ডাইনেস্টিটাই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে আমরা দেখবো কৃষ্ণদেব রায়কে। কৃষ্ণদেব রায় হচ্ছে তুলুভ ডাইনেস্টির রাজা ছিলেন। ফাউন্ডার কে? বীরা নরসিমা, তিনি ফাউন্ড করেছিলেন এবং চিফ মিনিস্টার অফ বীরা নরসিমা ছিলেন কৃষ্ণদেব রায়। এনার কিন্তু ফ্যামিলি মেম্বার না, চিফ মিনিস্টার ছিলেন বীরা নরসিমা রায়, কৃষ্ণদেব রায়। এবং তিনি হচ্ছেন গোটা বিজয়নগর এম্পায়ারের সব থেকে কি বলবো ফেমাস বা তার টাইম পিরিয়ডকে গোল্ডেন টাইম পিরিয়ড বলা যায় বিজয়নগর এম্পায়ারের। এবং ইনি হচ্ছেন তোমার টাইটেল নিয়েছিল, কিসের টাইটেল নিয়েছিল না ইয়োভা নারায়া টাইটেল নিয়েছিল। এখানে তোমরা দেখতে পাবে অন্ধ্রভোজ টাইটেল নিয়েছিল, অন্ধ্রপতিমাহ টাইটেল নিয়েছিলেন। এবং এই যে ইভানা কিং ছিল, ইভানা কিংকে তিনি পরাজিত করার পরে এই টাইটেলটা নিয়েছিলেন। আফটার রিস্টোরিং দ্য মাহমুদ শাহ অফ বাহমান সুলতান। এই টাইমে যখন কৃষ্ণদেব রায় যখন রাজত্ব করছেন তখন বাহমনি যে সাম্রাজ্য, সেখানে একজন রাজা ছিলেন যার নাম হচ্ছে মাহমুদ শাহ। তিনি তার সিংহাসনচ্যুত হয়ে গেছিলেন এবং তাকে আবার সিংহাসনে বসানোর জন্য কৃষ্ণদেব রায় অনেক হেল্প করেছিলেন। তাকে হেল্প করার পর মোহাম্মদ শাহকে যখন আবার তিনি সিংহাসনে বসান তার হেল্পের মাধ্যমে, তখন তিনি এই টাইটেলটা নিয়েছিলেন। তিনি কি কি বিল্ড করেছিলেন? বিজয় মহল বিল্ড করেছিলেন, হাজারামা টেম্পল বিল্ড করেছিলেন, ভিট্টল স্বামী টেম্পল বিল্ড করেননি, কিন্তু ভিট্টল স্বামী টেম্পলের যে গোপুরমটা সেটাও কিন্তু আমরা কৃষ্ণদেব রায়, কেডিআর কৃষ্ণদেব রায় তৈরি করেছিলেন। তিনি স্কলার ছিলেন, বোথ তেলুগু অ্যান্ড সংস্কৃতের স্কলার ছিলেন, কন্টেম্পোরারি ছিলেন। বাবর তার আত্মজীবনীতে তাকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রুলার অ্যাট দ্যাট টাইম বলে অভিহিত করেছেন। ট্রাভেলার কে ভিজিট করেছিলেন? দর্দে বারবোসা এবং পেজ, ঠিক আছে, দুজনেই হচ্ছে, এটা হচ্ছে পর্তুগিজ ট্রাভেলার ছিলেন। তিনি যেহেতু স্কলার ছিলেন সংস্কৃত এবং তেলুগুতে, দুটো বই তিনি লিখেছেন, একটা হচ্ছে অমুক্ত মাল্যদা যেটা তেলুগুতে, এবং জমভক্তি কল্যাণ যেটা হচ্ছে সংস্কৃতে। ওকে। এবং কেডিআই এর টাইমে, কৃষ্ণদেব রায়ের টাইমে তার সভাতে 8টা নোবেল ছিল, যেই 8টা নোবেলকে বলা হতো অষ্টদিগ্গজ। যেমন আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের টাইমে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইমে নবরত্ন দেখতে পাই, আকবরের টাইমেও আমরা 9 জুয়েলস দেখতে পাই, সেরকম কৃষ্ণদেব রায়ের সময়ে তার সভাতে 8জন নোবেল ছিলেন যাদেরকে বলা হতো অষ্টদিগ্গজ। ওকে, নেক্সটটাতে যাই, এটা আমি পুরোটাই বলে দেবো। তারপর হচ্ছে কৃষ্ণদেব রায়ের টাইমে আর কি মনে রাখবো, যে কৃষ্ণদেব রায়ের টাইমে যারা মিলিটারি কমান্ডার হতো তাদেরকে বলা হতো অমর নায়ক, ঠিক আছে, যারা মিলিটারি কমান্ডার হতো তাদেরকে বলা হতো অমর নায়ক। তিনি একটা স্টেপটেড ট্যাঙ্ক বানিয়েছিলেন, মানে এরকম সিঁড়ি থাকবে যেটা একটা জলাধার, সেটা বানিয়েছিলেন, সেটার নাম হচ্ছে কমলপুরম ট্যাঙ্ক, সেটা তিনি বানিয়েছিলেন। তারপর ভিট্টল স্বামী টেম্পল, এটা তো বললাম। বিষ্ণু টেম্পল যেটা আমরা দেখতে পাই 50 টাকার নোটে। এলিফ্যান্ট স্টেবল বানিয়েছিলেন। এবং এই ভিট্টল স্বামী টেম্পলটা হচ্ছে দ্রাবিড়িয়ান স্টাইলে বানানো। আমরা যখন টেম্পল আর্কিটেকচার পড়বো দেখবো মেজরলি আমরা 3 টাইপের আর্কিটেকচার দেখতে পাবো ইন্ডিয়ার মধ্যে। একটা হচ্ছে নর্দার্ন সাইডে যেটা হচ্ছে নগর স্টাইলে, একটা সাউদার্ন সাইডে যেটা হচ্ছে দ্রাবিড়িয়ান স্টাইলে, এবং একটা মাঝামাঝি মানে মিডল যে ইন্ডিয়াতে রয়েছে সেন্ট্রাল ইন্ডিয়াতে, সেই সেন্ট্রাল ইন্ডিয়াতে দেখতে পারবো আমরা ভেসরা স্টাইলের টেম্পল। দুটো যে আর্কিটেকচার, নগর স্টাইল এবং দ্রাবিড় স্টাইল, এই দুটোর মিক্সচার আমরা দেখতে পাবো ভেসরা স্টাইল অফ আর্কিটেকচার ইন টেম্পল, যেটা আমরা সেন্ট্রাল ইন্ডিয়াতে দেখতে পাবো। এলিফ্যান্ট স্টেবল বানিয়েছিলেন, হাজাররামা টেম্পল বানিয়েছিলেন, ঠিক আছে, বেসড অন রামায়ণ কথা অ্যান্ড রাম। এটা হচ্ছে হাজাররামা টেম্পলটা হচ্ছে রাম মন্দির। কৃষ্ণদেব রায়ের পরে তার ভাই অচ্যুত দেব রায় বা অচ্যুত দেবা, তিনি সিংহাসনে বসবেন। এবং তার টাইমে কে ট্রাভেলার এসেছিলেন? ফার্নাউদ নুনিস। এখানে এই ট্রাভেলার গুলোর কথা মনে রাখবে, কারণ যদি তোমরা দেখো যে বিজয়নগর এম্পায়ার একদম তোমার নিচের দিকে অবস্থিত এবং ওখানে অনেক পোর্ট রয়েছে, এই টাইমে প্রচুর ট্রাভেলার যখন এখান দিয়ে পাস অন করবে তখন এই জায়গাগুলোতে স্টে করতে। এবং এখানে আমরা দেখবো এই বিজয়নগর এম্পায়ারের টাইমে অনেক ট্রাভেলার কিন্তু
কোনো না কোনো রাজার টাইমে কোন কোন ট্রাভেলার এসছে সেগুলো কিন্তু মনে রাখতে হবে। অচ্যুত দেব রায়ের পরে তার একজন মানে এটা হচ্ছে তোমার অমর নায়ক টাইপের, যারা যারা অচ্যুত দেব রায় যখন মারা যান তখন থেকে গোটা বিজয়নগর এম্পায়ারটা ডিসইন্টিগ্রেট করতে শুরু করে, এবং বিজয়নগর এম্পায়ার যখন আস্তে আস্তে নিজেদের ক্ষমতা হারাতে থাকে, এই যে অমর নায়ক ছিল যারা মিলিটারি কমান্ডার ছিল, এরা নিজেদেরকে তোমার এরা তখন নিজেদেরকে আলাদা রাজ্য হিসেবে বা আলাদা রুলার হিসেবে নিজেদেরকে হুম, বলতে থাকে এবং দাবি করতে থাকে। ফলে কি হয় যে গোটা বিজয়নগর এম্পায়ারের যে একটা ইউনিটি ছিল সেটা নষ্ট হয়ে যায়, এবং এখানে তাদের যে কন্টেম্পোরারি রুলার ছিল বাহমনি, তার বাহমনিও ইন দ্য মিন টাইম তারাও আলাদা আলাদা পাঁচটা জায়গাতে ভাগ হয়ে যায়। বেদার, আহমেদনগর, এরকম পাঁচটা পাঁচটা আলাদা আলাদা লোকাল রুলার তৈরি হয়। এবং এখানে একটা ব্যাটেলের কথা মনে রাখতে হবে, যেটা হচ্ছে ব্যাটেল অফ তালিকোটা ইন দ্য ইয়ার অফ 1565। এই ব্যাটেল অফ তালিকোটাতে টোটাল যে বাহুমনি ফোর্সেস গুলো ছিল বিজাপুর, আহমেদনগর, এরা এই আলিয়া রামারায়কে মানে ডিফিট করে দেয়, হারিয়ে দেয়। সদাশিব রায়ের সময় আলিয়া রামারায় ছিল চিফ মিনিস্টার, সদাশিব রায় পাপেট রুলার ছিল তুলুক ডাইনাস্টির, এবং সেখানে আলিয়া রামারায়কে হারিয়ে দেওয়ার পরে গোটা বিজয়নগর এম্পায়ারটা আমরা বলতে পারি যে সেটা শেষ হয়ে যায়। ইন দ্য লেটার ফেজ বিজয়নগর শিফটেড টু দ্য পেনুকোন্ডা অ্যান্ড দেন টু চন্ডিগিরি, ঠিক আছে, তিরুপতি। এই পরের ফেজে যখন আমরা দেখবো যে বিজয়নগর এম্পায়ারটা তিরুপতির দিকে শিফট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে একটা জিনিস মনে রাখবে, এসএসসি এক্সামে দ্য লাস্ট রুলার অফ আরাইভিরু যেটা হচ্ছে আলিয়া রামারায়। তারপরে আর এখানে লাস্ট রুলার যদি আমরা হিস্টোরিক্যালি দেখি তাহলে শ্রীরঙ্গাদা থার্ড, এটা হচ্ছে আরাইভিরু ডাইনাস্টির লাস্ট রুলার। ওকে, এখানে আর্কিটেকচার, ইম্পর্টেন্ট আর্কিটেকচার হচ্ছে বিজয়নগর এম্পায়ারের তিনটে প্লেস ছিল, একটা হচ্ছে আরবান কোর, একটা রয়্যাল সেন্টার, একটা হচ্ছে স্যাক্রেড সেন্টার। আরবান কোর হচ্ছে একদম সেন্টারে অবস্থিত, রয়্যাল সেন্টার যেখানে সাউথ অ্যান্ড সাউথ ওয়েস্টে অবস্থিত ছিল, যেখানে তোমার মানে রাজা যেখানে থাকছেন, তার মন্ত্রী পরিষদ যেখানে থাকছেন সেখানটাতে। এবং আব্দুল রাজ্জাক তার বইতে লিখেছেন যে এখানে 7 লেভেল অফ ফর্টিফিকেশন ছিল, এখানে 7 লেভেলস অফ ফর্টিফিকেশন মানে কি, একটা দুর্গ সেটাকে কতগুলো লেয়ারে, মানে ধরো একটা দুর্গ, তার পাশে একটা পাঁচিল রয়েছে, তারপরে একটা পরীক্ষা রয়েছে, আবার একটা পাঁচিল রয়েছে, তো এরকম যে ফর্টিফিকেশন করা হচ্ছে, সেই ফর্টিফিকেশনটা আব্দুল রাজ্জাকের অনুসারে তিনি তার বইতে মেনশন করেছেন যে 7 লেভেল অফ ফর্টিফিকেশন আমরা দেখতে পাবো রয়্যাল সেন্টারে। আর ছিল স্যাক্রেড সেন্টার, যেটা নর্থ অফ তুঙ্গভদ্রা রিভার ছিল। ওকে, এখানে আর্কিটেকচার গুলো দেখে নেবে, ইম্পর্টেন্ট কি কি আর্কিটেকচার আছে। এবং এখানে আমরা করবেল্ট বেল্ট আর্কিটেকচার দেখতে পাবো, এইরকম টাইপের যে মন্দির বা মসজিদ যাই বলো, বা যেখানে আমরা এন্ট্রেন্স এর ক্ষেত্রে দেখতে পাই এই টাইপের, সেটা কিন্তু আমরা এই করবেল বেল্ট আর্কিটেকচার দেখতে পাবো, যেটা হচ্ছে একটা ইন্দো ইসলামিক আর্কিটেকচার। এবং এই যে বিরূপাক্ষ টেম্পল, সরি একটু আগে বোধহয় আমি একটা জিনিস এখানটাতে ভিট্টাল স্বামী টেম্পল আর বিরূপাক্ষ টেম্পল দুটো আলাদা। ভিট্টাল স্বামী টেম্পল হচ্ছে বিষ্ণুর টেম্পল, এটা কেডিয়ারি বানিয়েছিলেন, গোপুরম না। গোপুরম বানিয়েছিলেন বিরূপাক্ষ টেম্পলের যে এন্ট্রেন্সটা আমরা সাউথ ইন্ডিয়ান টেম্পলের যে এন্ট্রেন্স হয় সেটাকে আমরা গোপুরম বলি, এবং সেটার যে এন্ট্রেন্সটা সেটা কেডিয়ার বানিয়েছিলেন। এবং বিরূপাক্ষ টেম্পলটা বানিয়েছিলেন লক্ষণ দেব সরি লক্ষণ দান্দেশা, যেটা দেবরায় দ্য সেকেন্ডের টাইমে বানিয়েছিলেন। ওকে, এই নোটটা আমার নিজের হ্যান্ড রিটেন নোট, তো এইটা আমি এখানে অ্যাটাচ করেছি, এটা তোমরা যদি বলো তাহলে আমি গ্রুপে এই নোটের পেজ দুটো শেয়ার করে দেবো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। এই নোটটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে একটুখানি জানিও। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5, which of the following sites located on the hill near the Brahmaputra valley on the way of China and Myanmar? নিচের কোনটি চীন ও মায়ানমার যাওয়ার পথে ব্রহ্মপুত্র উপত্যকার কাছে অবস্থিত? মেহেরগড়, পালামপল্লী, গুফতকর নাকি দেউজালি হেডিং? কোনটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভারের কাছে অবস্থিত এবং সেটা একটা মেজোলিথিক সাইট। ওকে, নেক্সট সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন ডি,
দাউজালি হেডিং এটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভারের ভ্যালিতে অবস্থিত। যদি এর লোকেশনটা দেখো একটু, দাঁড়াও এটা বলছি, এটা বলার আগে একটু লোকেশনটা দেখো, এই জায়গাটাতে অবস্থিত, ঠিক আছে, দাউজালি হেডিং। এবং এটা হচ্ছে একটা, সরি, নিওলিথিক সাইট, মেসোলিথিক সাইট বলছিলাম, নিওলিথিক সাইট। এখানে নিওলিথিক সাইট রয়েছে বুর্জাহোম, তারপর এখানে হচ্ছে কদিওয়া, তারপর এই দেখো পালিয়াম, পিলায়ামপল্লী যেটা তোমার সাউদার্ন ইন্ডিয়াতে অবস্থিত, এটা হচ্ছে মেহেরগড়। এগুলো সবই হচ্ছে তোমার আমরা প্রি হিস্টোরিক এরাতে দেখতে পাবো। এখানে চারটে কালচারের কথা দেখতে পাচ্ছ, এই চারটে কালচারই কিন্তু আমরা প্রি হিস্টোরিক এরাতে দেখতে পাবো। হরপ্পা, জোয়ার কালচার, এবং এই মাঝখানে আহার কালচার, তারপর এখানে তোমার যোধপুরা কালচার। এই কালচার গুলোর নাম কিন্তু খেয়াল রাখবে, কোথায় কোথায় লোকেটেড সেগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখবে। প্রি হিস্টোরিক এরাকে যদি আমরা ডিফাইন করি, তাহলে প্রি হিস্টোরিক এরাকে, যেখানে প্রি হিস্টোরিক এরা মানে যেই সময়কার কোনো লিটারারি এভিডেন্স আমরা পেলেও সেখানে আমরা মানে লিটারারি এভিডেন্স পাওয়ার পরে সেটাকে পড়ে উদ্ধার করা যায়নি, সেটা হচ্ছে তোমার প্রি হিস্টোরিক এরা। তারপরে হচ্ছে হিস্টোরিক এরা, যেখানকার লিটারারি এভিডেন্স আমরা পেয়েছি এবং সেটা পড়ে উদ্ধার করা গেছে, সেটা হচ্ছে সেখান থেকে আমাদের হিস্ট্রিটা শুরু হচ্ছে। এবং প্রি হিস্টোরি মানে যেখানকার কোনো এভিডেন্স আমরা পেয়েছি কিন্তু সেটাকে আমরা, যেমন হচ্ছে মেহেরগড়, মেহেরগড়ের যে হরপ্পার যে লিপি পাওয়া গেছে সেটা তো আর পড়ে উদ্ধার করা যায়নি, তো সেই জায়গাটাকেই বলা হচ্ছে তোমার প্রি হিস্টোরিক এরা। তো প্রি হিস্টোরিক এরাকে আমরা ভাগ করতে পারি তিনটে ভাবে। একটা হচ্ছে স্টোন এজ, তারপর হচ্ছে ব্রোঞ্জ এজ, তারপর হচ্ছে আয়রন এজ। ওকে। আচ্ছা, এখানে আর একটা টার্ম আছে, প্রোটো হিস্ট্রি, সরি, প্রি হিস্টোরি মানে যেখানকার কোনো লিটারারি এভিডেন্স আমরা পাইনি, কোনো লিটারারি এভিডেন্স পাইনি। আর প্রোটো হিস্ট্রি মানে যেখানে পেয়েছে কিন্তু পড়া যায়নি, যেমন হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ওকে, এই দুটো জিনিস একটুখানি খেয়াল রাখবে। আচ্ছা, এখানে হচ্ছে যদি স্টোন এজকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ এবং নিওলিথিক এজ। প্যালিওলিথিক এজ হচ্ছে ওল্ড স্টোন এজ, মেসোলিথিক হচ্ছে লেট স্টোন এজ এবং নিওলিথিক হচ্ছে নিউ স্টোন এজ। আবার আমরা প্যালিওলিথিক এজকে তিনটে ভাগে ভাগ করতে পারি, এত ফার্দার ডিভিশন না মনে রাখলেও চলবে, কিন্তু প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক এই তিনটে জিনিস কিন্তু মনে রাখবে। খেয়াল রাখবে এখানে মিডল স্টোন এজ যেটা, এই যে টাইম পিরিয়ড গুলো দেওয়া আছে না, এই টাইম পিরিয়ড গুলো বিভিন্ন বইয়ে তোমরা বিভিন্ন পেতে পারো। কারণ ধরো এটা তোমার ইন্ডিয়া, এটা তোমার ইন্ডিয়া, যখন এই জায়গাটাতে তোমার প্যালিওলিথিক শেষ হচ্ছে, তখন এখানটাতে হতে পারে যে মিজোলিথিক অলরেডি শুরু হয়ে গেছে। তো এরকম নয় যে একটা ফিক্স টাইম পিরিয়ড আছে, ঠিক সেই দিনের পর থেকে সবাই প্যালিওলিথিকের থেকে মেজোলিথিকে চলে গেছে, সবাই মেজোলিথিক থেকে নিওলিথিকে চলে গেছে, নট লাইক দ্যাট, ঠিক আছে। তবে এসএসসির এক্সামের ক্ষেত্রে মিজোলিথিকের এজটা 1200 বিসি থেকে 12,000 বিসি থেকে 10,000 বিসি পর্যন্ত মনে রাখবে। যদি এসএসসির এক্সামের ক্ষেত্রে, এই মিডল স্টোনের এজ বা মেজোলিথিকের এজ 12,000 থেকে 10,000 বিসি মনে রাখবে, কারণ এসএসসি এই উত্তরটা নিয়েছিল। পরে যদি কখনো কোয়েশ্চেন আসে তাহলে এই উত্তরটাই সঠিক বলে নেওয়া হবে এবং সেটাকে পরে চ্যালেঞ্জ, মানে কিছু টেকনিক্যাল জিনিসপত্র, যাই হোক, খেয়াল রাখবে এসএসসির এক্সামের ক্ষেত্রে এই উত্তরটাই মনে রাখবে। যেমন ভাবে আগেরটাতে আমি বললাম যে এসএসসি যদি কোয়েশ্চেন করে তাহলে আরাইভিরু ডাইনেস্টির লাস্ট রুলার কিন্তু আলিয়া রামারায়কেই বলতে হবে, কিন্তু নর্মালি আরাইভিরু ডাইনেস্টির লাস্ট রুলার হচ্ছে শ্রীরঙ্গা দা থার্ড। ওকে, এটা করছিলাম তো। আচ্ছা, এখানটাতে খেয়াল রাখবে এই যে বুর্জাহোম যে জায়গাটা রয়েছে নিওলিথিক সাইট, সেই নিওলিথিক সাইট বুর্জাহোমে, এটা অবস্থিত হচ্ছে শ্রীনগরে, এবং এখানকার লোকজন মানে লেক সাইড পিতে বাস করতো। এই বুর্জাহোম হচ্ছে তোমার কাশ্মীরে অবস্থিত, এখানকার লোকজন লিভড অন আ লেক সাইট ইন পিট। পিট মানে হচ্ছে গর্ত করে, লেকের ধারে গর্ত করে, গর্তের ভিতরে অবস্থান করত। আচ্ছা, আর এখানে কি পড়লাম আমরা, একটা অপশনে ছিল কি, হ্যাঁ, সরি, গফরাল। এটা অবস্থিত হচ্ছে তোমার
এটাও কিন্তু তোমার জম্মু কাশ্মীরেই অবস্থিত, ঠিক আছে? এটা জম্মু কাশ্মীরেই অবস্থিত এবং এখানে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা এগ্রিকালচার এবং ডোমেস্টিফিকেশন অফ অ্যানিমাল দেখতে পাবো। এখানে এগ্রিকালচার দেখতে পাবো এবং কেভ কেভ দেখতে পাবো, পটার্স কেভ দেখতে পাবো। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 6. What is the male literacy rate according to 2011 census? Male literacy rate, পুরুষদের সাক্ষরতা কত? 74.04%, 82.14%, 65.46% নাকি 76.05%? কোনটা হচ্ছে মেল লিটারেসি রেট? মেল লিটারেসি রেট হচ্ছে অপশন বি 82.14%। এটা হচ্ছে ওভারঅল লিটারেসি রেট। সরি, এটা হচ্ছে ওভারঅল লিটারেসি রেট এন্ড এটা হচ্ছে ফিমেল লিটারেসি রেট। Next question, question number 7. Pandit Ram Narayan was associated with which of the following musical instrument? পণ্ডিত রাম নারায়ণ নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? রুদ্রবীণা, সন্তুর, সারেঙ্গি নাকি মোহনবীণা? কোন ইনস্ট্রুমেন্টের সাথে যুক্ত পণ্ডিত রাম নারায়ণ? অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, সারেঙ্গির সাথে যুক্ত। ইনস্ট্রুমেন্টকে আমরা চারটে টাইপে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে তোমার কোনো তেন্দুয়া ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে উইন্ড ইনস্ট্রুমেন্ট, আর একটা হচ্ছে তোমার যেটাকে মানে হিট করলে সাউন্ড হবে। 4 রকমের ইনস্ট্রুমেন্টে ভাগ করতে পারি। সারেঙ্গির ছবিটা আমি এখানে অ্যাড করেছি, দেখে নাও। এটা হচ্ছে একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, এটাকে বলা হচ্ছে সারেঙ্গি। সারেঙ্গির সাথে অ্যাসোসিয়েটেড আর দুজনের নাম বলবে তোমরা ফেমাস কমেন্ট বক্সে। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অলসো দ্য ডেপুটি চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন? ভারতের নিম্নলিখিত রাষ্ট্রপতিদের মধ্যে কে পরিকল্পনা কমিশনের উপ চেয়ারম্যান ছিলেন? রামাস্বামী ভেঙ্কটরামন, প্রণব মুখার্জি, ভিবি গিরি নাকি কে আর নারায়ণ? কে ছিলেন প্রেসিডেন্ট, কোন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া চেয়ারম্যান, প্ল্যানিং কমিশনের চেয়ারম্যানও ছিলেন? অপশন বি এখানে সঠিক উত্তর, প্রণব মুখার্জি। প্রথম বাঙালি প্রেসিডেন্ট ছিলেন প্রণব মুখার্জি এবং তিনি হচ্ছে প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারপারসন ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9. Which of the following festival in Punjab is celebrated to commemorate the foundation of Khalsa Panth? লোরি, তিজ, বৈশাখী নাকি হোলা মোহাল্লা? খালসা পন্থ গঠনের স্মরণে পাঞ্জাবের নিম্নলিখিত কোন উৎসবটি পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি বৈশাখী। বৈশাখী হচ্ছে একটা হারভেস্টিং ফেস্টিভ্যাল এবং এই দিনই কিন্তু খালসা পন্থকে এস্টাবলিশ করা হয়েছিল, তাই জন্য বৈশাখীর দিনই কিন্তু এটা পালন করা হয়। লোরি, তিজ এই সবকটাই হচ্ছে পাঞ্জাবের উৎসব। লোরি হচ্ছে যেখানে একটা আগুন জ্বালানো হয়, তার পাশে ঘুরে ঘুরে পুজো করা হয়। জেনারেলি পুজো না, মানে যেটাই আর কি ফেস্টিভ্যালটা উদযাপন করা হয়। এবং তিজও কিন্তু হচ্ছে তোমার পাঞ্জাবেরই ফেস্টিভ্যাল। ওকে, তিজ পালন করা হয় যখন মনসুন সেশন আসে, যখন বর্ষাকাল আসে। বর্ষাকাল আসার মানে বর্ষাকালকে ওয়েলকাম করার জন্য তিজ সেলিব্রেট করা হয়, ঠিক আছে? লিখে দিচ্ছি, টু ওয়েলকাম দ্য মনসুন সিজন। এন্ড লোহড়ি কখন সেলিব্রেট করা হয়? লোহড়ি সেলিব্রেট করা হয় তোমার আগুনকে অফারিং করার জন্য, এবং এটা জেনারেলি সেলিব্রেট করা, যদি আমি খুব ভুল না হয় তাহলে ওই তোমার মকর সংক্রান্তির আগের দিন সেলিব্রেট করা হয়। একবারটি দেখে নেবে, ডে বিফোর মকর সংক্রান্তি, SAN সংক্রান্তি। ওকে, আর একটা কি পড়ে রইলো, হোলা মহল্লা। হোলা মহল্লা এটা সেলিব্রেট করা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফেস্টিভ্যাল যেখানে সবাই মক ফাইট করে, বিভিন্ন রকমের কি বলবো গেমস হয়। এই হোলা মহল্লা যেটা সেলিব্রেট করা হয় আনন্দপুর সাহিবে, ঠিক আছে? আনন্দপুর সাহিবে সেলিব্রেট করা হয়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার
10. Which of the following elements is more reactive than the copper? নিচের কোন উপাদানটি তামার থেকে বেশি প্রতিক্রিয়াশীল? গোল্ড, সিলভার, প্লাটিনাম নাকি জিঙ্ক? গোল্ড, সিলভার, প্লাটিনাম, নাকি জিঙ্ক কোনটা হচ্ছে কপারের থেকে বেশি রিঅ্যাক্টিভ? তার মানে রিঅ্যাক্টিভিটি সিরিজের মধ্যে কপারের থেকে ওপরে অবস্থিত করছে কোন মেটালটা? অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, জিঙ্ক। রিঅ্যাক্টিভিটি সিরিজটা যদি আমরা একটুখানি দেখি তাহলে নিচের থেকে যখন আমরা ওপর দিকে উঠবো তখন রিঅ্যাক্টিভিটি সিরিজ কি বলবো মোস্ট রিঅ্যাক্টিভ মেটালস গুলো আমরা ওপর দিকে দেখতে পাবো আর লেস রিঅ্যাক্টিভ মেটালস গুলো আমরা নিচের দিকে দেখতে পাবো। এটা একটু খেয়াল রাখবে। পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, তারপর হাইড্রোজেন, তারপর হচ্ছে কপার, মার্কারি, সিলভার, গোল্ড, প্লাটিনাম। এই যে সিলভার, গোল্ড, প্লাটিনাম এরা হচ্ছে সব থেকে লেস রিঅ্যাক্টিভ, যার জন্য এদেরকে দিয়ে কি হচ্ছে তোমার বিভিন্ন যে সূক্ষ্ম যে ইলেকট্রনিক্স গুলো ইউজ করা হয় যেখানে তারগুলো তোমার রিয়াকশন করবে না মানে এটার দিকেও সব থেকে বেশি কম হবে, এটা হিট কম হবে, সমস্ত কিছুর দিকেই তো রিয়াকশন করবে না, তো তাদেরকে ইউজ করা হয়। এবং এই গোল্ড, সিলভার এবং কপার এই তিনটাকে কি বলা হয়? কয়েন মেটাল। গোল্ড, সিলভার অ্যান্ড কপার এই তিনটেকে একসাথে কি বলা হয়? কয়েন মেটাল, মুদ্রা ধাতু। ওকে, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড এইগুলো হচ্ছে বেশি রিঅ্যাক্টিভ। তো কপারের থেকে বেশি রিঅ্যাক্টিভ কি হবে? জিঙ্ক হবে। অপশনে তো জিঙ্কই ছিল, যদি আয়রন থাকতো, লেড থাকতো সেগুলোও হতো। পটাশিয়াম হচ্ছে সব থেকে মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল। নেক্সট কোয়েশ্চেন, which of the following is not a fundamental right? নিচের কোনটি একটি মৌলিক অধিকার নয়? রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ভোট। কোনটা একটা ফান্ডামেন্টাল রাইট নয়? ফান্ডামেন্টাল রাইট নয় জিজ্ঞেস করেছে, তো ইজি। ফান্ডামেন্টাল রাইট আমাদের কতগুলো রয়েছে? ফান্ডামেন্টাল রাইট রয়েছে টোটাল আমাদের 6টা ফান্ডামেন্টাল রাইট রয়েছে, এবং তার মধ্যে রাইট টু ভোট বলে কিন্তু কোনো রাইট নেই। ফান্ডামেন্টাল রাইট কোথায় রয়েছে? ফান্ডামেন্টাল রাইট রয়েছে পার্ট 3 তে। আমরা কোথাকার কনস্টিটিউশন থেকে নিয়েছি? ইউএস এর কনস্টিটিউশন থেকে নিয়েছি। আর্টিকেল নাম্বার 12 থেকে শুরু হচ্ছে 32 পর্যন্ত। আর্টিকেল নাম্বার 12 থেকে শুরু হচ্ছে 32 পর্যন্ত। আর্টিকেল নাম্বার 12 এ কি আছে আর 13 এ কি আছে সেটা তোমরা বলো, তার কারণ 14 থেকে আমাদের অ্যাকচুয়ালি রাইট গুলো শুরু হচ্ছে। আর্টিকেল নাম্বার 12 এ আছে হচ্ছে ডেফিনেশন অফ স্টেট, তাই তো? এবং আর্টিকেল নাম্বার 13 এ আছে যে ডেফিনেশন অফ ল। 35 পর্যন্ত, সরি 32 তে তো রিট আছে, তারপরে দুটো আর্টিকেল আমরা দেখবো, তিনটে আর্টিকেল আমরা দেখবো। 32 না 35 পর্যন্ত, আর্টিকেল নাম্বার 12 থেকে 35 পর্যন্ত। এবং ফান্ডামেন্টাল রাইট কে বা পার্ট 3 কে বলা হয় ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। ওকে, ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া, কারণ ম্যাগনা কার্টা ইউকে তে রয়েছে এবং ইউএসএ তে যেটা হচ্ছে বিল অফ রাইটস। ওকে, ফান্ডামেন্টাল রাইট হচ্ছে নট অ্যাবসলিউট বাট কোয়ালিফাইড, এবং এটা হচ্ছে তোমার জাস্টিসিয়েবল ইন নেচার, কারণ ফান্ডামেন্টাল রাইট যদি খর্ব করা হয় তাহলে তুমি কোর্টে গিয়ে তার এগেনস্টে অ্যাপিল করতে পারবে। জাস্টিসিয়েবল ইন নেচার, কিন্তু ডিপিএসপি কিন্তু জাস্টিসিয়েবল ইন নেচার নয়। ফান্ডামেন্টাল রাইট কি করে না, আমাদের যে নাগরিক রয়েছে সেই নাগরিকদের কিছু অধিকার দেয় যেগুলোকে স্টেট কখনো চাইলেই খর্ব করতে পারবে না নিজের ইচ্ছা মতো। একদমই কি পারবে না তা নয়, পারবে। কি ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হয়ে যায় যখন ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা হয়, কিন্তু তবুও কিছু ফান্ডামেন্টাল রাইট আছে যেগুলো কখনোই সাসপেন্ড করা যাবে না। কোন দুটো ফান্ডামেন্টাল রাইট কখনোই সাসপেন্ড করা যাবে না সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে উত্তর করবে। ফান্ডামেন্টাল রাইট রয়েছে 6টা। রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস, এবং হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। রাইট টু ইকুয়ালিটি হচ্ছে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 পর্যন্ত। রাইট টু ফ্রিডম হচ্ছে আর্টিকেল নাম্বার 19 থেকে আর্টিকেল নাম্বার
22 পর্যন্ত এই ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটিস, প্রেসিডেন্ট, পিএম, এর যে আর্টিকেল গুলো আমি তোমাদেরকে পড়াচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন 23 to 24, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন আর্টিকেল নাম্বার 25 to 28, কালচারাল এন্ড এডুকেশনাল রাইট হচ্ছে 29 and 30, 29 and 30, and কনস্টিটিউশনাল রেমেডিস হচ্ছে আর্টিকেল নাম্বার 32, যেখানে আমরা 5 রকমের রিট দেখতে পাবো। আর্টিকেল নাম্বার 14 এ কি বলা হচ্ছে, রাইট টু ইকুয়ালিটি, যেটা প্রহিবিট করছে প্রত্যেক জনের ইকুয়ালিটি এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল এবং ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল নাম্বার 14 এ দুটো জিনিস বলা হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখবে, অরিজিনালি 6টা ছিল, অরিজিনালি 7টা ফান্ডামেন্টাল রাইটস ছিল, যেখানে রাইট টু প্রপার্টি, আই হোপ এইগুলো তোমরা সবাই জানো, কিন্তু তবু যেহেতু আমি পড়াচ্ছি আমাকে তো সবটাই বলতেই হবে, সেটাকে মুভ করা হয়েছে, হ্যাজ বিন মুভড আন্ডার Article 300A and now it's a legal right. এখন এটা হচ্ছে একটা লিগ্যাল রাইট, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট নয়। এবং এই 300A টা কোথায় রয়েছে, পার্ট 12 এ আছে। ওকে ওকে, কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে মুভ করা হয়েছে, না 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে মুভ করা হয়েছে ইন দ্য ইয়ার অফ 1978। তখন প্রাইম মিনিস্টার কি ছিলেন? এই 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন হচ্ছে তখন প্রাইম মিনিস্টার কে ছিলেন, তোমরা কমেন্ট করে বলবে। আচ্ছা, আর্টিকেল নাম্বার 12 এ তো ডেফিনেশন অফ স্টেট বলে দিলাম, এবং সেখানে আমরা স্টেট বলতে আমরা গোটা কনস্টিটিউশনে অনেক জায়গায় দেখবো স্টেট শ্যাল শুড নট প্রহিবিট, স্টেট শ্যাল প্রোভাইডেড, এরকম ভাবে দেখবো। তো স্টেট টার্মটাকে ডিফাইন করা হচ্ছে আর্টিকেল নাম্বার 12 এ। আর্টিকেল নাম্বার 14 এ বলা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, এবং এখানে দুটো কনসেপ্ট বলা হয়েছে। দুটো কনসেপ্ট কি কি বলা হয়েছে, একটা বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল, একটা বলা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, আর একটা বলা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়ালিটি বিফোর ল বলতে এই ছবিটা, আমি এটা অনেককে রেখেছি এই ছবিটা দিয়ে এক্সপ্লেন করতে, এবং এটা একটা জিনিস দেখো, এখানে একটা ম্যাচ হচ্ছে, এবং তুমি যদি সবাইকে ইকুয়াল ডিস্টেন্সে রাখো, ঠিক আছে, যে লম্বা সে দেখতে পাচ্ছে, যে মাঝামাঝি সে খুব কষ্ট করে দেখতে পাচ্ছে, যে ছোট মানুষ সে তো একদমই দেখতে পাচ্ছে না, তাহলে এটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল। মানে এখানে প্রত্যেকের জন্য লটা সমান। ধরো একজন কেউ, আমরা যদি বলি যে প্রত্যেকের জন্য ল সমান, তাহলে আমাদের এখানে কোনো জুভেনিয়াল কোড থাকবে না, যে 18 বছর হয়নি তাকে কিভাবে ট্রিট করা হবে, 18 বছর হয়ে গেছে তাকে কিভাবে ট্রিট করা হবে, লটা সমান থাকবে না। তাহলে ইকুয়ালিটি বিফোর ল সব জায়গায় কিন্তু আমরা এটা প্রযোজ্য করতে পারবো না, কিন্তু ইকুয়াল প্রোটেকশন অফ ল যদি হয় তাহলে আমরা কি বলতে পারবো, যে বড় তাকে আমি কিছুই দিলাম না তাতেও সে দেখতে পাচ্ছে, যে ছোট, যে হুইল চেয়ারে আছে তাকে আমি একটু বেশি জায়গা দিলাম তাহলে সে দেখতে পাচ্ছে। এখানে যারা সেম সিচুয়েশনে রয়েছে তাদেরকে সেম হিসেবে ট্রিট করা হচ্ছে, ঠিক আছে। ধরো আমি বলছি যে একটা পার্সন, যেই পার্সনটা ধরো এখানে একটা ABCD যে হোক একটা পার্সন, এখানে আর একটা পার্সন আছে, দুটো পার্সন আছে। এইবার এই পার্সনটা যে স্কুলে পড়ে, ধরো গভর্নমেন্ট স্কুলে পড়ে, এবং এই পার্সনটা একটা প্রাইভেট স্কুলে পড়ে, ঠিক আছে। এবার এই গভর্নমেন্ট স্কুলে যখন পড়ে, সে যদি গভর্নমেন্ট স্কুলে পড়া যে বাচ্চাটা, তাকে যদি বলা হয় যে তোমাদের সামার ভ্যাকেশনে ঘুরতে নিয়ে যাওয়া হবে, এবং তার জন্য তার ফিজ হিসেবে তোমাকে 50,000 জমা করতে বলেছে, তাহলে গভর্নমেন্ট স্কুলে যে পড়ে তার কাছে এই 50,000 অ্যামাউন্টটা অনেক বেশি, কিন্তু যে ধরো ধীরুভাই আম্বানি স্কুলে পড়ে তাকে বলা হয়েছে তোমাদের সামার ভ্যাকেশনে ঘুরতে নিয়ে যাওয়া হবে স্কুল থেকে, এবং তোমাদেরকে বলা হয়েছে যে 1.5 লাখ করে জমা দিতে হবে, ঠিক আছে। বা এখানে ধরো তাকে বলা হচ্ছে 50,000 জমা দিতে হবে, এই 50,000টা তার কাছে কিন্তু কিছুই না, জাস্ট নাথিং। কিন্তু একটা পার্সন যে গভর্নমেন্ট স্কুলে পড়ছে, যার হয়তো ফ্যামিলি ইনকাম মান্থলি 50,000, তার কাছে এই 50,000টা অনেক। তো এখানে যদি আমরা বলি যে ইকুয়ালি ট্রিট করতে হবে, তাহলে সেক্ষেত্রে অসুবিধা হবে। তো এই জিনিসগুলো, বা এটা তো আমি একটা গুড এক্সাম্পল বললাম। ধরো এটা ফাইনের ক্ষেত্রে, ধরো কেউ একজন খুব গরিব মানুষ, কেউ কিছু
রুল, স্মল কোনো রুল ব্রেক করেছে, কোনো ট্রাফিক রুল ব্রেক করেছে, তার ক্ষেত্রে যদি আমি ফাইনটা 2000 টাকা ফাইন লাগানো হয়, তার কাছে 2000 টাকাটা কিন্তু অনেকটা টাকা। কিন্তু যদি একজন কেউ ওয়েল স্টাবলিশ পার্সন, তার কাছে ফাইন 2000 টাকা ফাইন লাগানো হয়, তার কাছে কিন্তু সেটা সেম ইকুয়াল থাকছে না। তাই এখানে আমরা দুটো কনসেপ্ট পড়বো, একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, যেটা হচ্ছে একটা নেগেটিভ কনসেপ্ট, যেটা ইউকে থেকে নেওয়া হয়েছে। ইকুয়ালিটি বিফোর ল ইন দ্য, এটা কোথায় কি পড়ছি আমরা, আর্টিকেল 14 পড়ছি। আর একটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, যেটা হচ্ছে তোমার এখানে বলা হচ্ছে যারা সেম সিচুয়েশনে রয়েছে, লাইক শুড বি ট্রিটেড লাইক, যারা ইকুয়াল সিচুয়েশনে রয়েছে তাদেরকে ইকুয়ালি ট্রিট করা হবে। এবং এটা হচ্ছে নেওয়া হয়েছে এই যে এই কনসেপ্টটা নেওয়া হয়েছে ইউকে থেকে, এবং এই পজিটিভ কনসেপ্টটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে, ঠিক আছে। এবং এখানে এক্সেপশন কি আছে, আর্টিকেল 14 এর মধ্যে এক্সেপশন কি আছে, যে স্টেট যদি চায় তাহলে উমেন এবং ব্যাকওয়ার্ড ক্লাসেসদের জন্য কিন্তু আলাদা করে রিজার্ভেশন করতে পারবে, ঠিক আছে। বা এখানে আমরা আর্টিকেল 16 এর এক্সেপশনে দেখবো আমরা। আর্টিকেল 14 এর এক্সেপশন কোথায় দেখবে, যে এমএলএ, এমপি, প্রেসিডেন্ট বা যে সমস্ত কনস্টিটিউশনাল পদগুলো রয়েছে, সেই কনস্টিটিউশনাল পদগুলোতে থাকা মানুষদেরকে কিন্তু নিজেদের সিভিল ম্যাটারের জন্য, কোনো সিভিল ম্যাটারের জন্য, ক্রিমিনাল না, সিভিল ম্যাটারের জন্য কিন্তু অ্যারেস্ট করা যায় না। সেটা হচ্ছে আর্টিকেল 14 এর এক্সেপশন। ওকে, নেক্সট হচ্ছে, আচ্ছা এখানে প্রত্যেকটা আর্টিকেল দেওয়া আছে, একটুখানি তোমরা দেখতে পারো। আর্টিকেল অফ ইকুয়ালিটি, যেখানে বলা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ন, সেক্স, কাস্ট, রেস অর প্লেস অফ বার্থ, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 15। ইকুয়াল অ্যাক্সেস টু শপ, হোটেলস, ওয়েলস, ট্যাঙ্ক, বাথিং ঘাট, রোড এক্সেট্রা, এটাও 15 এর আন্ডারেই পড়ছে। ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 16। কিন্তু যদি কোনো স্টেট চায় তাহলে সেক্ষেত্রে তোমার কিছু জিনিস কম্পালসারি করতে পারে, যে ধরো কোনো স্টেট চাইলো যে সেই স্টেটের রেসিডেন্স হতে হবে, কোন একটা ক্লজ অ্যাড করতে পারে, ঠিক আছে। Abolition of untouchability, article number 17. Abolition of titles, article number 18. Right to freedom, এটা হচ্ছে article number 19, মোস্ট ইম্পর্টেন্ট, এবং এখানে আমরা 6টা রাইট পাবো। একটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বলি পিসফুলি, কোনো একটা জায়গায় সমবেত মানে পিসফুলি ভাবে সভা করার রাইট দেওয়া হয়েছে। ফর্ম অ্যাসোসিয়েশন অ্যান্ড ইউনিয়ন, ইউনিয়ন এবং অ্যাসোসিয়েশন ফর্ম করার রাইট দেওয়া হয়েছে আর্টিকেল নাম্বার 19 এ। মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, সেটারও রাইট দেওয়া হয়েছে আর্টিকেল নাম্বার 19 এ। রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ ইন্ডিয়া, সেটারও রাইট দেওয়া হয়েছে আর্টিকেল নাম্বার 19 এ। এবং প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অর এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস, এই যে প্র্যাকটিস এনি অকুপেশন, এখানে একটা টিচারের কথা আমার মনে পড়লো, এবং আমি অনেকে হয়তো দেখে থাকবে, আমি একটা স্টেটাসেও দিয়েছিলাম যখন উনি পড়াচ্ছিলেন। ধরো তুমি বললে যে আমাকে তো ফান্ডামেন্টাল রাইটসে বলা হয়েছে যে আমি যে কোনো প্রফেশন করতে পারি, যে কোনো প্র্যাকটিস করতে পারি, অবভিয়াসলি সেটা লিগ্যাল প্র্যাকটিস হতে হবে, ঠিক আছে। ইনলিগাল প্র্যাকটিস করবে, দিয়ে তারপর আমি কোট করছি স্যারের কথাটা, দিয়ে তারপর বলবে যে মাম্মি নে বোলা ধান্দা তো ধান্দা হতা হ্যায়, তো এরকম বললে হবে না, ঠিক আছে। তো যে কোনো লিগ্যাল প্র্যাকটিস তোমাকে করতে হবে, যেমন ভাবে রিসাইড এন্ড সেটেল ইন এনি পার্ট অফ ইন্ডিয়া, তুমি বলবে যে আমি চলে যাব বর্ডার এরিয়াতে, যেখানে ডিসপুটেড এরিয়া আছে সেখানে গিয়ে থাকবো, আমাকে থাকতে দিতে হবে, আমার এটা তো ফান্ডামেন্টাল রাইট, সেটা বললে হবে না। কিছু রুলস রেগুলেশন আছে, সেটাই করতে হবে। মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া মানে হচ্ছে গোটা ইন্ডিয়ান টেরিটরি তুমি যেখানে খুশি মুভ করতে পারবে। এবার ধরো তুমি বললে যে আমি কোনো একটা বায়োস্ফিয়ার রিজার্ভের কোর জোনে মুভ করবো, আমাকে রাইট দেওয়া হয়েছে, ইট ক্যান বি পসিবল না, এটা তো পসিবল হতে পারে না। ফর্মলি অ্যাসোসিয়েশন অ্যান্ড ইউনিয়ন, ইউনিয়ন এবং অ্যাসোসিয়েশন তৈরি করার তোমাকে রাইট দেওয়া হয়েছে, কিন্তু তুমি তো তার বলে কোনো টেররিস্ট সংগঠন তৈরি করে ফেলতে পারো না, তুমি তো টিআরএফ তৈরি করে ফেলতে পারো না। আচ্ছা, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন দেওয়া হয়েছে, কিন্তু সেখানে যেন কোনোভাবে রুলস ভায়োলেশন না হয়, সেখানে যেন কোনোভাবে তুমি এই জিনিসটার ফান্ডামেন্টাল রাইটস এর কাউন্টার পার্ট আমরা দেখতে পারবো ফান্ডামেন্টাল ডিউটিতে, যেখানে বলা হয়েছে তোমাকে সোভারেনিটি, ইন্টিগ্রিটি কে
প্রিজার্ভ করে রাখা সেটা তোমার ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ে। একটা হচ্ছে ডিউটি, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে তোমার অধিকার, একটা হচ্ছে তোমার কর্তব্য। তো তুমি অধিকারটা নিতে গিয়ে তুমি তোমার কর্তব্য ভুলে যেতে পারো না। এমন কোনো কথাবার্তা, এমন কোনো কোনো মন্তব্য, এমন কোনো পোস্ট, এমন কিছু যেটা গোটা ভারতের সোভারেনিটি এবং ইন্টিগ্রিটিকে হার্ট করতে পারে, সেটা কিন্তু তোমার মানে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন হতে পারে না। ওকে, তো রিসেন্টলি সেকুলার শব্দটাকে খুব গালি খেতে হচ্ছে। রিসেন্টলি সোশ্যাল মিডিয়া বলো, নিউজ চ্যানেল বলো, বিভিন্ন জায়গায় সেকুলার কথাটাকে খুব গালি খেতে হচ্ছে। কিন্তু তোমরা ভুলে যেও না, মানে সেকুলার কথাটা আছে বলেই না, তোমার যদি কোনো অন্য একটা ধর্মের মেয়েকে বা অন্য একটা ধর্মের ছেলেকে ভালো লাগে এবং তুমি তাকে বিয়ে করতে পারবে এবং যার জন্য বাড়ির লোকের সাথে চিৎকার চেঁচামেচি করো যে আমাকে কনস্টিটিউশন এই রাইটটা দিয়েছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে যে আমি যে কোনো কাউকে, যে কোনো ধর্মের, যে কোনো জাতির যে কোনো কাউকে বিয়ে করতে পারবো, সেই রাইটটাও কিন্তু থাকবে না। এটা একটা স্মল এক্সাম্পল দিলাম যে সেকুলারিজম যদি চলে যায় তাহলে এই জিনিসটাও চলে যাবে। সেকুলারিজম যদি চলে যায়, ঈদেতে তুমি নেমন্তন্ন পাবে না, বা পুজোতে তুমি নেমন্তন্ন পাবে না, ঘুরতেও যেতে পারবে না, নাথিং। সেকুলারিজম না থাকলে কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে চলে যাবে। ধর্মনিরপেক্ষ যদি রাষ্ট্র হয়, কারোর যদি, মানে সেটা তো কনস্টিটিউশনে মেনশন রয়েছে যে ভারত ধর্মনিরপেক্ষ দেশ, তো ভারতকে হিন্দু রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্র এই জিনিসটা চাওয়া কিন্তু কনস্টিটিউশনের বিরুদ্ধে গিয়ে কথা বলা। তো একটু মাথায় বুদ্ধি রেখে কথাবার্তা বলো, বা সিচুয়েশন খুব খারাপ, তোমার প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা কিছু ট্র্যাক হতে পারে। সবাই জানো কি ঘটনা না ঘটনা, আমি সেই পরিপ্রেক্ষিতে আসছি না, কিন্তু একটু মানে একটু সাবধানে। যাই হোক, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। কোনো কনভিকশনের এগেনস্টে প্রোটেকশন নেওয়ার জন্য তোমার রয়েছে আর্টিকেল নাম্বার 20, আর্টিকেল নাম্বার 21 রাইট টু লিভ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল নাম্বার 21 এ রয়েছে পার্সোনাল লিবার্টি এবং রাইট টু লাইফ। এই যে পার্সোনাল লিবার্টি, এই কথাটা আবার কেউ বুঝতে পারে না। পার্সোনাল লিবার্টি, কারো পার্সোনাল লিবার্টির ওপরে প্রশ্ন করা বা কারো পার্সোনাল ম্যাটারে কথা বলা, সেটাও কিন্তু তার ফান্ডামেন্টাল রাইটকে খর্ব করা। মানে আইনি মারপ্যাচ এখানে অনেক কিছু হতে পারে। রাইট টু এডুকেশন 21A তে আছে রাইট টু এডুকেশন, যেটা পরে অ্যাড করা হয়েছিল, এটা কিন্তু 22 না। প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস। প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট, অ্যারেস্টের থেকে প্রোটেকশন এবং ডিটেনশন সার্টেন কেসেস এর মধ্যে। আচ্ছা, এখানে খেয়াল রাখবে যে কোনো কিছু বলার অধিকার যেমন সংবিধান দিয়েছে, কোনো কিছুতে চুপ থাকার অধিকারও কিন্তু সংবিধান দিয়েছে। আমরা সবসময় প্রশ্ন করি না যে এরা এই বিষয়টাতে এত কথা বলছিল, এই বিষয়টাতে কথা বলছে না কেন? তাদের চুপ করে থাকার অধিকারও কিন্তু সংবিধান দিয়েছে। যেমন ভাবে তোমার বলার অধিকার সংবিধান দিয়েছে, যেমন ভাবে কারো চুপ করে থাকার অধিকারও কিন্তু সংবিধান দিয়েছে। ওকে, আচ্ছা, রাইট এগেন এক্সপ্লয়টেশন, প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিং অ্যান্ড ফোর্স লেবার। ফোর্স লেবার এবং হিউম্যান বিং ট্রাফিকিং এর মধ্যে প্রহিবিশন করা হয়েছে। আর্টিকেল নাম্বার কত গেল এখানে? 21, 22, 23. Prohibition of employment and children in hazardous job. চিলড্রেনদের এমপ্লয়মেন্ট করা যাবে না কোনো ক্ষতিকারক কোনো ফ্যাক্টরিতে বা যেখানে কোনো হ্যাজার্ডিয়াস জব রয়েছে, সেখানে চিলড্রেনদের এমপ্লয়মেন্ট করা যাবে না। নর্মাল যেটা সেফ জায়গায় সেখানে চিলড্রেনদের এমপ্লয় করা যাবে, কিন্তু সেটা স্কুল আওয়ারের মধ্যে না, স্কুল আওয়ারের পরে চিলড্রেনদের এমপ্লয়মেন্ট করা যাবে। ঠিক আছে, তাহলে আর্টিকেল নাম্বার 23 and 24 হয়ে গেল। তারপর রয়েছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন 25 থেকে হচ্ছে ফ্রিডম অফ কনসাইন্সনেস এন্ড দ্য ফ্রি প্রফেশন, প্র্যাকটিস এন্ড প্রপাগেশন অফ রিলিজিয়ন। দেখো, ফান্ডামেন্টাল রাইট, সে তার রিলিজিয়ন প্র্যাকটিস করতে পারবে, প্রপাগেশন করতে পারবে এবং প্রফেশন করতে পারবে। ফ্রিডম অফ ম্যানেজ অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, ফ্রিডম টু পে ট্যাক্সেস অ্যান্ড প্রমোশন অন দ্য পার্টিকুলার রিলিজিয়ন, ফ্রিডম টু অ্যাটেন্ড রিলিজিয়াস instruction and or worship in certain educational institution. এটা হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ন। তারপর হচ্ছে কালচারাল এবং এডুকেশনাল রাইট, প্রোটেকশন অফ ল্যাঙ্গুয়েজ, কালচার এন্ড মাইনরিটিস। এখানে মাইনরিটিস মানে শুধুমাত্র যে রিলিজিয়ান মাইনরিটিস তা কিন্তু না, এখানে কিন্তু তোমার মাইনরিটিস বলতে আমরা যে সমস্ত কালচারাল মাইনরিটিস বা লিঙ্গুইস্টিক মাইনরিটিস এর কথাও কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, প্রোটেকশন অফ ল্যাঙ্গুয়েজ, কালচার এন্ড মাইনরিটিস। রাইট টু মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান এডুকেশনাল institution, right to constitutional remedies। এখানে আমরা
পাঁচটা রিটের কথা দেখতে পারবো, সেটা আমি আর আজকে অ্যাড করিনি, অনেকটা বেশি হয়ে যেত বলে। ফান্ডামেন্টাল রাইট ইটসেলফ একটা বড় চ্যাপ্টার, এবং এখানে প্রচুর কিছু জানার আছে, প্রচুর কিছু শেখার আছে। অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এন ইন্ডিয়ান, তোমার প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটিস সম্পর্কে অবগত থাকা দরকার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12. The Birupakha temple in Aihole is established by Vijayanagar dynasty, Chola dynasty, Chalukya dynasty, Chola dynasty নাকি Solanki dynasty? এখানে বলেছে বিরূপাক্ষ টেম্পল কোথাকার, না আইহোলের বিরূপাক্ষ টেম্পল। খেয়াল করবে, ঠিক আছে। বিরূপাক্ষ টেম্পল একটা আমরা হাম্পিতে পড়লাম, যেটা হচ্ছে লোকনাথ দেব দান্দেসা বানিয়েছিলেন, যিনি দেবরাই দ্য ফার্স্টের টাইমে ফিউডেটারিস ছিলেন। কিন্তু এখানে আমরা পড়ছি যে বিরূপাক্ষ টেম্পল ইন আইহোল। বিরূপাক্ষ টেম্পল ইন আইহোল বানিয়েছিলেন অপশন বি, চালুক্য ডাইনেস্টির একজন রানী ছিল, তিনি হচ্ছে বিরূপাক্ষ টেম্পল বানিয়েছিলেন। তার নামটা বলতে পারবে তোমরা? আইহোলে বানিয়েছিলেন বিরূপাক্ষ টেম্পল, তার নাম হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখবে, একটা হচ্ছে হাম্পিতে আছে, হাম্পিতে আছে, যেটা কিন্তু বানিয়েছিলেন তোমার লক্ষণ, এক্ষুনি বললাম দেখছো, লক্ষণ দান্দেসা ইন দ্য টাইম অফ দেবরাই দ্য সেকেন্ড। এবং এই হাম্পির যে গোপুরমটা ছিল, সেই গোপুরমটা বানিয়েছিল কেডিআর, কৃষ্ণদেব রায়। এবং এটা বানিয়েছিলেন চালুক্য ডাইনেস্টির একজন রানী ছিলেন, কুইন লাম্হা দেবী। লাকমাহা দেবী ইনি বানিয়েছিলেন, সরি লামহা বলছি, লাকমাহা দেবী ইনি বানিয়েছিলেন হচ্ছে তোমার আইহোলে বিরূপাক্ষ টেম্পল। ওকে, খেয়াল থাকে জানো। বিজয়নগর ডাইনেস্টি সম্পর্কে যা পড়ার ছিল আমরা পড়ে নিয়েছি। নেক্সট, আচ্ছা নেক্সট এখানটাতে খেয়াল রাখবে, এইটা হচ্ছে তোমার কোন টেম্পলটা, এটা এই যে পার্টটা দেখতে পাচ্ছ, যেটা বড় পার্ট রয়েছে না, যেখানটাতে তোমার, দাঁড়াও আসলে কারেন্টটা চলে গেছে না, আমি এক হাতে না ফোনটাকে ধরে আছি ফ্ল্যাশ মেরে, তারপরে রেকর্ডটা করছি। এই জায়গাটা হচ্ছে গোপুরম, ঠিক আছে। এই যে এন্ট্রেন্সটা দেখতে পাচ্ছ, ওই এন্ট্রেন্সটা হচ্ছে তোমার গোপুরম। এবং এখানে যে টেম্পল গুলো দেখতে পাচ্ছ, এই টেম্পলটা আমরা 10 টাকার নোটে দেখতে পাই, একটু আগেই পড়লাম। কি টেম্পল বলো তো এটা, যে 10 টাকার নোটে দেখতে পাই, সেই টেম্পলটা কি টেম্পল? হাজার রামা টেম্পল। অন্য ইঙ্ক দিয়ে লিখি, এটা হচ্ছে হাজার রামা টেম্পল। 10 টাকা না, 50 টাকার নোটে দেখতে পাই, 50 টাকার নোটে দেখতে পাই। এবং এটা বানিয়েছিলেন কৃষ্ণদেব রায়। ওকে, এবং এটা হচ্ছে রাম মন্দির। ওকে, আচ্ছা আর কি দেখলাম আমরা? ভিট্টল স্বামী টেম্পল, আমিও উল্টো বললাম, এই জিনিসটা ভিট্টল স্বামী টেম্পল। জাস্ট আ মিনিট, এটা হাজার রামা টেম্পল। এবং এইটা হচ্ছে তোমার ভিট্টল স্বামী টেম্পল। ভিট্টল স্বামী টেম্পল। এটা কেটে দাও, এটা দেখা যায় 50 টাকা নোটা। ওকে, এটা হচ্ছে বিরূপাক্ষ টেম্পল, যেটা হাম্পিতে অবস্থিত। এবং এটা তো বলেই দিলাম, লক্ষণ দেবসেনা বানিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13. হুইচ অফ দ্য ফলোইং রিভার রাইজ ইন দ্য ইন্ডিয়ান হিমালয়ান? কোনটা ইন্ডিয়ান হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে? ঘরঘরা, গন্ডক, যমুনা নাকি কোশি?
কোনটা হিমালয়ান পর্বতমালা থেকে উৎপন্ন হচ্ছে? অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, যমুনা বা যমুনা, সেটা হচ্ছে যমুনোত্রী যে গ্লেসিয়ার সেটা থেকে উৎপন্ন হয়েছে। এখানে আমরা আগের দিন ইন্দাস যে রিভার তার সিস্টেমটা পড়েছিলাম। গঙ্গা রিভার সিস্টেম, গঙ্গার হচ্ছে একটা উপনদী হচ্ছে যমুনা, এবং যমুনার উপনদী হচ্ছে চম্বল। এখানে আরো উপনদী দেখতে পাবো, মেনশন করা নেই। আচ্ছা, কোশিকে বলা হয় সরো অফ বিহার, বিহারের দুঃখ। কোশি, গন্ডক এগুলো সব কিন্তু ট্রান্সবাউন্ডারি রিভার, এবং এটা এখানে তিব্বতের সাইড থেকে উৎপন্ন হচ্ছে। Next question, question number 14. Right to Free and Compulsory Education Act was passed by the Parliament in the year. বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার সংসদে কবে পাশ করা হয়? 2006, 2009, 2010 নাকি 2011? আমরা দেখেছি যে ডিপিএসপি তে, ফান্ডামেন্টাল রাইটসে, ফান্ডামেন্টাল ডিউটিজে, তিনটে জায়গাতেই আমরা চাইল্ড এডুকেশনের কথা পড়েছি, যেটা আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তিনটে জায়গাতে একই বছরই লাগু করা মানে অ্যাড করা হয়েছিল। একটু আগে পড়লাম 21A তে অ্যাড করা হয়েছে। তো সেটার জন্য একটা আর্টিকেল, একটা অ্যাক্ট পাস করেছিল, রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট। সেটা কবে পাস হয়েছিল? ইন দ্য ইয়ার অফ 2009। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15. হু চেয়ার দ্য মনিটারি পলিসি কমিটি ইন ইন্ডিয়া? ভারতের মুদ্রানীতি কমিটির সভাপতিত্ব করেন কে? ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার, ডেপুটি গভর্নর, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ইন ইন্ডিয়া বা ক্যাগ, নাকি গভর্নর অফ আরবিআই? কে হচ্ছে মনিটারি পলিসির অফ কমিটি ইন ইন্ডিয়ার হেড? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, গভর্নর অফ আরবিআই। গভর্নর আরবিআই প্রেজেন্ট কে আছেন তার নাম তোমরা কমেন্ট সেকশনে বলবে, প্রেজেন্ট গভর্নর অফ আরবিআই কে আছেন। তো আজকে এই 15টা কোয়েশ্চেন ছিল, 15টা কোয়েশ্চেনের মধ্যে কে কতগুলো উত্তর করতে পারলে সেটা কমেন্ট সেকশনে জানাবে। এবং আমাদের ক্লাসটা যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর এই দুটো নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য, যেখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে এবং ক্লাস রিগার্ডিং যে সমস্ত ইনফরমেশন আছে সেগুলোও তোমরা এই গ্রুপের মধ্যেই পেয়ে যাবে। ওকে, এরপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। গ্রুপে আমিও আছি, তো তোমরা ডিরেক্টলি আমার সাথেও কমিউনিকেট করতে পারবে। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।